ফিলিস্তিন ছাড়া অসম্ভব ইসরায়েলের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক। সৌদি আরব ফের কড়া বার্তা দিল। বিশ্ব রাজনীতিতে নতুন কূটনৈতিক ঝড় বয়ে গেছে। ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসরায়েলের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক স্থাপিত হবে না, সৌদি আরব ঘোষণা করেছে। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের ফাঁকে সৌদি আরব, নরওয়ে, স্পেন, জর্ডান ও মিশরের পররাষ্ট্রমন্ত্রীরা যৌথভাবে এই বার্তা দিয়েছে। বিষয়টা পরিষ্কার, ফিলিস্তিনকে বাদ দিলে মধ্যপ্রাচ্যে শান্তির হবে না উদ্ভব। সৌদি আরব জানাচ্ছে, কূটনৈতিক চাপ ও আন্তর্জাতিক সমর্থন থাকলে খুব শিগগিরই একটি টেকসই ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব। সৌদি আরবের দৃঢ় অবস্থান, ফিলিস্তিনকে স্বাধীন করতে রাখবে অবদান। সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বলেন, আমরা অল্প সময়ের মধ্যে এমন একটি ফিলিস্তিন রাষ্ট্র দেখতে পারি যা টেকসই হবে এবং ইসরায়েলের সঙ্গে সহাবস্থান করতে পারবে। তিনি সতর্ক করে বলেন, পশ্চিম তীরে ইসরায়েলের অবৈধ দখল বা জমি সংযুক্তিকরণ গাজা ও আঞ্চলিক শান্তির জন্য মারাত্মক হুমকি। বিন সালমানের দেশ ফিলিস্তিনের ঢাল হতে পারবে কি? প্রিন্স ফয়সাল আরও উল্লেখ করেছেন, মার্কিন নেতৃত্বাধীন উদ্যোগের মাধ্যমে এই বিষয়ে কাজ চলছে, কিন্তু এখনই দ্রুত ও শক্তিশালী পদক্ষেপ নেওয়া জরুরি। নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী এসপেন বার্থ আইদে জানিয়েছেন, ১৫৯টি দেশ ইতোমধ্যেই ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। পশ্চিমা দেশগুলোর মধ্যেও স্বীকৃতির প্রবণতা বাড়ছে। স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলভারেস বলেছেন, ইসরায়েল ফিলিস্তিনি কর্তৃপক্ষকে আর্থিকভাবে দুর্বল করার চেষ্টা করছে, তাই স্পেন ৫০ মিলিয়ন ইউরো অর্থ সহায়তা দেবে। এছাড়া গাজাগাবে মানবিক সহায়তা বহনকারী স্পেনীয় জাহাজগুলো সম্পূর্ণ শান্তিপূর্ণ উদ্যোগ। মিশরের পররাষ্ট্রমন্ত্রী বাদর আবদেলাত্তি জানান, গাজায় ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনী গড়ে তুলতে কায়রো ও আম্মান একসঙ্গে কাজ করছে। প্রয়োজনে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অধীনে আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের বিষয়ে মিশর উন্মুক্ত আছে। বিশ্লেষকরা বলছেন, সৌদি আরব শুধু অর্থ বা কূটনৈতিক প্রভাব দিয়ে নয়, তাদের সামরিক শক্তি ও আঞ্চলিক নেতৃত্ব ব্যবহার করেও ফিলিস্তিনকে আন্তর্জাতিক অঙ্গনে শক্ত স্থান দিতে পারে। সৌদি আরবের তেল, আর্থিক শক্তি ও কূটনৈতিক নেটওয়ার্ক মধ্যপ্রাচ্যের ভারসাম্য ঠিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এছাড়া সৌদি আরবের দৃঢ় অবস্থান ইঙ্গিত দেয় যে যদি ইসরায়েল ফিলিস্তিনকে বাদ দিয়ে স্বাভাবিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করে, সৌদি আরব তা সহ্য করবে না, বরং আঞ্চলিক জোট ও আন্তর্জাতিক সমর্থনের মাধ্যমে চ্যালেঞ্জের মুখে পড়বে ইসরায়েলের পরিকল্পনা। ফিলিস্তিন রাষ্ট্র বাস্তবতা কি কাছে? প্রিন্স ফয়সাল আবারও জোর দিয়ে বলেন, যদি আন্তরিক রাজনৈতিক সদিচ্ছা থাকে তবে খুব দ্রুতই ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব। বিশ্লেষকদের মতে এটি শুধু একটি কূটনৈতিক বার্তা নয়, বরং সৌদি আরবের শক্তি ও প্রভাবের প্রমাণ। মধ্যপ্রাচ্যের শান্তি ও ভারসাম্যের জন্য এখন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা আবশ্যক। বিশ্ব দেখছে, সৌদি আরব শুধু কথায় নয়, কাজেও নেতৃত্ব দিতে প্রস্তুত। বুক কাঁপানো এক রাত, গাজার দরজা ঠেলে যুদ্ধ কি এবার পৌঁছাবে মিশরে? আবার উত্তেজনা, আবারও এক অদৃশ্য আতঙ্ক। মধ্যপ্রাচ্যের বুকে রাতের আকাশে ঘন কালো ধোঁয়া, মাটিতে ট্যাঙ্কের গর্জন, সীমান্তে লোহার প্রাচীরের মতো দাঁড়িয়ে থাকা সেনারা। ঘুম নেই কারো চোখে, কারণ গাজার দক্ষিণ সীমান্তের রাফা ক্রসিংয়ে মিশরের সেনাদের কড়া পাহারা। এর পেছনে লুকিয়ে আছে এক মহাভয়ঙ্কর শঙ্কা। হঠাৎ করে যদি লাখো ফিলিস্তিনি ভেঙে দেয় সীমান্তের বেড়াজাল, যদি তারা ঝুঁকে পড়ে উত্তর সিনাইয়ের মরুভূমিতে, তখন কি করবে মিশর? অগ্নি পরীক্ষায় কায়রো। 2 বছরেরও বেশি সময় ধরে চলা গাজার যুদ্ধ কেবল ফিলিস্তিনিদের নয়, এবার অগ্নি পরীক্ষায় দাঁড় করিয়েছে কায়রোকেও। যুদ্ধের শুরু থেকেই মিশর ঘোষণা দিয়েছিল, গাজার 23 লাখ মানুষকে তাদের ভূমি থেকে তাড়ানো হবে না, আমরা তা মানব না। কিন্তু বাস্তবতা অন্য কথা বলছে। ইসরায়েলি সেনাদের সাম্প্রতিক স্থল ও আকাশ অভিযান প্রায় 4 লাখ মানুষকে গাজা সিটি থেকে দক্ষিণে ঠেলে দিয়েছে। সেই দক্ষিণ মানে মিশরের সীমানার পাশেই রাফা। এখন কায়রোর চোখে আতঙ্ক। যদি হঠাৎ করেই লাখো মানুষ সীমান্ত ভেঙে ঢুকে পড়ে, তবে সেটি শুধু জনসংখ্যার চাপ নয়, জাতীয় নিরাপত্তার জন্য বিপর্যয়। মিশরের সরকারি সূত্র আল আরাবি আল জাদিদকে বলছে, সবকিছু যেন সাজানো চিত্রনাট্য। ফিলিস্তিনিদের ধীরে ধীরে সীমান্তের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। পরিকল্পনাটা এমনভাবে তৈরি যে একদিন হাজার হাজার মানুষ বোমার ভয় থেকে দূরে মাত্র 100-150 মিটার পার হয়ে মিশরে ঢুকে পড়বে। তখন বিশ্ব দেখবে মিশর মানবিকতার দরজা বন্ধ রেখেছে, আর ইসরায়েল তারা দায়মুক্ত হয়ে যাবে। কিন্তু প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আমাদের ভূমিতে ফিলিস্তিনি গণপলায়নের দরজা খুলব না। ইসরায়েলি অভিযানের নাম দিয়েছেন পদ্ধতিগত গণহত্যা। নতুন আঞ্চলিক বিস্ফোরণ।
অন্যদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু উল্টো অভিযোগ করেছেন কায়রোর বিরুদ্ধে মিশর ফিলিস্তিনিদের কারাগারে আটকে রেখেছে। এই পারস্পরিক অভিযোগ সম্পর্ক আরও তিক্ত হলেও মিশর এখনো ভাঙেনি 1979 সালের শান্তি চুক্তি। তবে ঝড় থামছে না। জর্ডান ইতিমধ্যেই ঘোষণা করেছে ফিলিস্তিনিদের জোর করে সরানো মানে যুদ্ধ ঘোষণা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে 2 বছরে নিহত 65,000-এরও বেশি মানুষ, যাদের অধিকাংশই নারী ও শিশু। আন্তর্জাতিক আদালত নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধাপরায়ণের পরোয়ানা জারি করেছে, কিন্তু তারপরও ইসরায়েলের হামলা থামেনি। মিশর বরাবরই মধ্যস্থতাকারীর ভূমিকায় ছিল। কাতার আর যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে কায়রো যুদ্ধবিরতির চেষ্টা করেছে, কিন্তু ওয়াশিংটন আর তেল আবিব মিশরকে দূরে রাখতে চাইছে আলোচনার টেবিল থেকে। দোহায় হামাস নেতাদের উপর সাম্প্রতিক ইসরায়েলি হামলা তো সেই আলোচনার কফিনের শেষ পেরেক। ট্যাঙ্ক, হেলিকপ্টার আর ভয়ঙ্কর প্রশ্ন। উত্তর সিনাইতে এখন মিশরের ট্যাঙ্ক, হেলিকপ্টার, সেনা কুচকাওয়াজ সবই চলছে। বিশ্লেষকরা বলছেন ইসরায়েলের উস্কানি যে কোনো সময় মিশরকেও টেনে নিতে পারে যুদ্ধে। তখন রক্তক্ষয়ী সংঘর্ষের মানচিত্র কেবল গাজায় সীমাবদ্ধ থাকবে না, পৌঁছে যাবে কায়রোর বুক পর্যন্ত। আর ইরান, এই অগ্নিগর্ভ বাস্তবতায় ছায়ার মতো ভেসে উঠছে ইরানের নাম। তেহরান বহু আগেই সতর্ক করেছে ফিলিস্তিনিদের ভূমি থেকে তাড়ানো হলে পুরো অঞ্চল আগুনে পুড়ে যাবে। ইরানের সামরিক শক্তি আজ শুধু হরমুজ প্রণালী নয়, লেবানন থেকে ইয়েমেন পর্যন্ত বিস্তৃত। তাদের ক্ষেপণাস্ত্র, ড্রোন আর আঞ্চলিক মিত্ররা এক অদৃশ্য চাপ সৃষ্টি করছে তেল আবিব আর ওয়াশিংটনের ওপর। দোহার আকাশে আগুন, মুসলিম বিশ্বের ঘুম ভাঙালো ইসরায়েল। মধ্যপ্রাচ্য যেন আগুনের গোলা। দিনের পর দিন ইসরায়েলের বিমান আর ক্ষেপণাস্ত্র হামলায় দগ্ধ হচ্ছে গাজা, কিন্তু এবার আগুনের আঁচ ছড়িয়ে পড়েছে চারদিকে, লেবানন, সিরিয়া, তিউনিসিয়া, এমনকি ইয়েমেন পর্যন্ত। আর এবার ইসরায়েল এমন এক দেশকে আঘাত করেছে যার সঙ্গে সরাসরি কোনো সংঘাতই ছিল না। সেই দেশটি হলো কাতার। অপ্রত্যাশিত টার্গেট। ধনী, সমৃদ্ধ আর শান্তিপ্রিয় কাতারকে লক্ষ্য করে ইসরায়েলের হামলা যেন তাদের বহুদিনের ভয়েরই প্রতিফলন। মুসলিম জোটের ভয়। গাজা কিংবা লেবাননের মতো যুদ্ধক্ষেত্র নয়, বরং আলোচনার শহর দোহা। হামলা হয়েছে সেই দোহার বুকে। এই আঘাত কেবল কাতারের নয়, কাঁপিয়ে দিয়েছে পুরো আরব দুনিয়াকে। দোহায় জরুরি সম্মেলন। ইসরায়েলের হামলার মাত্র 4 দিন পর দোহায় বসে আরব লীগ ও ইসলামিক সহযোগিতা সংস্থার জরুরি বৈঠক। সম্মেলন পৌঁছে যায় এক ঐতিহাসিক সিদ্ধান্তে। ন্যাটোর আদলে একটি আরব মুসলিম সামরিক জোট গঠনের ঐক্যমত্য। আলোচনায় অংশ নিয়ে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি বলেছেন, যখন আলোচনার টেবিলে বসা কাউকে হত্যা করা হয়, তখন বুঝতে হবে আলোচনার আর কোনো অর্থ নেই। তার কণ্ঠে ক্ষোভ, কণ্ঠে সতর্কবার্তা। ইরানের গর্জন। সম্মেলনে দাঁড়িয়ে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সোজাসুজি আঙুল তুললেন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা মিত্রদের দিকে। তাঁর কণ্ঠে বজ্রধ্বনি। আমেরিকার ছত্রছায়া ছাড়া ইসরায়েল কাতারে হামলার সাহস পেত না। এটি কোনো শক্তি প্রদর্শন নয়, বরং গভীর হতাশার বহিঃপ্রকাশ। তিনি আরও বললেন, এই হামলা আসলে মুসলিম বিশ্বকে জাগিয়ে তুলেছে। গাজা, লেবানন, কাতার, এমনকি ইরানের ধ্বংসস্তূপ থেকেই একদিন জন্ম নেবে নতুন বিশ্ব ব্যবস্থা। ইরানের ভাষণ যেন দোহার আকাশে প্রতিধ্বনি তুলল। পাকিস্তানের প্রস্তাব। সম্মেলনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ হামলাকে আখ্যা দিলেন ভ্রাতৃত্বপূর্ণ ইসলামী রাষ্ট্রের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা। তিনি গাজায় তাৎক্ষণিক স্থায়ী যুদ্ধবিরতির দাবি জানান আর প্রস্তাব রাখেন আরব ইসলামিক একটি টাস্ক ফোর্স গঠনে, যা যৌথভাবে ইসরায়েলের আগ্রাসনের মোকাবিলা করবে। পর্যবেক্ষকরা বলছেন, দোহায় ইসরায়েলের হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি এক নতুন অধ্যায়ের সূচনা। এই আক্রমণ মুসলিম দেশগুলোকে বাধ্য করছে নতুনভাবে ভাবতে, ঐক্যবদ্ধ হতে। এক সময়ের ভাঙা ঘর আজ ধীরে ধীরে জোটবদ্ধ হতে চাইছে। আর সেই ঐক্য যদি সত্যি গড়ে ওঠে, তবে ইসরায়েল একা থাকবে না যুদ্ধক্ষেত্রে। তাদের মোকাবিলা করতে হবে এক বিশাল মুসলিম ফ্রন্টকে। একদিকে গাজার কান্না, লেবাননের ধ্বংসস্তূপ, কাতারের আকাশে আগুন। অন্যদিকে দোহায় নেতাদের সমাবেশ, গর্জন করছে ইরান, প্রস্তাব রাখছে পাকিস্তান। এ যেন সিনেমার এক টানটান মুহূর্ত। সবকিছু ভেঙে পড়ছে, তবুও ভেতর থেকে জন্ম নিচ্ছে এক নতুন শক্তি।
দোহার বুকে ইসরায়েলের হামলা তাই শুধু ধ্বংস নয়, এক ধরনের জাগরণও। প্রশ্ন একটাই, এই জাগরণ কি সত্যিই মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করবে, নাকি আবারও ইতিহাসের মতো তারা ভেঙে পড়বে নিজেদের ভেতরে? জাতিসংঘের নতুন ঝড়, ইরানকে ঘিরে চীন রাশিয়ার অটল প্রতিরোধ। মঞ্চটা জাতিসংঘ নিরাপত্তা পরিষদ, আলো নিভে আসছে। বিশ্ব রাজনীতির থিয়েটারে এক চূড়ান্ত নাটকের প্রস্তুতি। ইউরোপের তিন দেশ, ফ্রান্স, জার্মানি আর যুক্তরাজ্য, আমেরিকার ইশারায় ইরানের বিরুদ্ধে তুলল স্ন্যাপব্যাক শাস্তির হাতুড়ি। দাবি, ইরান নাকি পারমাণবিক চুক্তি মানছে না, আর সেই অভিযোগেই আবার ফিরিয়ে আনা হচ্ছে পুরনো জাতিসংঘের কঠিন নিষেধাজ্ঞা। কিন্তু ছবিটা একেবারেই সোজা না, কারণ মঞ্চে আছে দুই মহাশক্তি, চীন আর রাশিয়া। দক্ষিণ কোরিয়ার প্রস্তাবিত প্রস্তাবনা ভোটে পড়ল, মাত্র 4 দেশ সমর্থন দিল, চীন, রাশিয়া, পাকিস্তান, আলজেরিয়া। 9 দেশ সরাসরি বিরোধিতা করল, দুজন রইল নিরপেক্ষ। ফলে প্রস্তাব ভেস্তে গেল, কাগজে কলমে মানে দাঁড়ালো ইরানের ওপর নিষেধাজ্ঞা আবার ফিরছে। কিন্তু বাস্তবের খেলা আলাদা, কারণ এই নিষেধাজ্ঞা কার্যকর করতে দরকার কার্যকরী কমিটি, দরকার বিশেষজ্ঞ প্যানেল। আর এখানেই ঢুকে পড়েছে চীন রাশিয়ার ভেটো শক্তি। রাশিয়ার গর্জন, রুশ রাষ্ট্রদূত মিখাইল উলিয়ানোভ সরাসরি বললেন, এই প্রক্রিয়া ভ্রান্ত, বিপজ্জনক। নিষেধাজ্ঞা চাপালে ফল উল্টে যাবে। রাশিয়ার অবস্থান স্পষ্ট, স্ন্যাপব্যাক কোনো কূটনৈতিক সমাধান নয়, বরং আরও অস্থিরতা ডেকে আনবে। চীনের দৃঢ় অবস্থান, বেইজিংও জানিয়ে দিল এই পুরো উদ্যোগই রাজনৈতিক, উদ্দেশ্যমূলক। তাদের ভাষায় একতরফা শাস্তি বহুপাক্ষিক কূটনীতিকে ধ্বংস করে। চীনের সংকেত স্পষ্ট, তারা শুধু ভেতরে নয়, বাইরে গিয়েও ইরানের পাশে থাকবে। কমিটি ও প্যানেলের ভান, স্ন্যাপব্যাক কার্যকর করতে পুনরুজ্জীবিত করতে হবে রেজলিউশন 1737 স্যাংশন কমিটি। এই কমিটি ঠিক করবে কোন ব্যক্তি, কোন সংস্থা কালো তালিকায় উঠবে, কোন দেশের কাছে রিপোর্ট চাইবে। কিন্তু সমস্যা হলো, এই কমিটির প্রতিটি সিদ্ধান্ত সর্বসম্মত হতে হবে। অর্থাৎ রাশিয়া বা চীন একবার আপত্তি তুললেই সবকিছু থেমে যাবে। এর পাশাপাশি দরকার প্যানেল অব এক্সপার্টস। তারা রিপোর্ট দেবে, তদন্ত করবে, প্রমাণ হাজির করবে। রাশিয়া, চীন চাইলে এই বিশেষজ্ঞদের নিয়োগই আটকে দিতে পারে। ফলে কাগজে নিষেধাজ্ঞা থাকলেও বাস্তবে কার্যকর হবে না। অর্থনৈতিক প্রতিরোধ, জাতিসংঘের ভাগপুকুর ছাড়াও আরও আছে শক্তির খেলা। রাশিয়া আর চীন খোলাখুলিভাবে বলছে তারা ইরানের সঙ্গে তেল ব্যবসা চালিয়ে যাবে। ডলার নয়, লেনদেন হবে ইউয়ান, রুবল, এমনকি ক্রিপ্টোকারেন্সিতে। চীনের নিজস্ব ব্যাংকিং নেটওয়ার্ক সিআইপিএস, রাশিয়ার বিকল্প এসপিএফএস, এগুলো এসডব্লিউআইএফটি এর বাইরে নতুন আর্থিক রাস্তা খুলে দিচ্ছে ইরানের জন্য। ফলাফল, পশ্চিমা নিষেধাজ্ঞা কাগজে থাকবে, কিন্তু তেহরানের বাজারে তেল গ্যাস চলবে নিজের ছন্দে। একদিকে আমেরিকা ও ইউরোপ ভাবছে শাস্তির ভারে নত হবে ইরান, অন্যদিকে তেহরান দাঁড়িয়ে আছে বেইজিং আর মস্কোর অটল ঢালে। এ যেন দাবার বোর্ডে হঠাৎ উল্টে যাওয়া চাল, যেখানে কালো ঘুঁটির মতো ইরানকে কোণঠাসা করতে গিয়েই সাদা ঘুঁটি ভেসে যাচ্ছে দুই মহাশক্তির প্রতিরোধে। প্রশ্ন একটাই, এই স্ন্যাপব্যাক কি সত্যি ইরানকে ভাঙবে, নাকি চীন রাশিয়ার শক্তি মিলেই আবার নতুন করে গড়ে তুলবে এক বিকল্প বিশ্ব ব্যবস্থা?
ভাঙা ঘর কি এক হবে? মুসলিম বিশ্বের নতুন সামরিক জোটের স্বপ্ন। 200 কোটিরও বেশি মানুষ মুসলিম, অথচ ভেতরে ভেতরে তারা বিভক্ত। শিয়া সুন্নি, নানা মতভেদ, নানা দ্বন্দ্ব। সেই বিভক্তির কারণেই আজ তারা পিছিয়ে, সেই ভাঙনের কারণেই আজও তারা নির্যাতিত। ফিলিস্তিনের রক্তাক্ত মাটি, গাজার শিশুদের কান্না আর ইসরায়েলের বোমা বর্ষণ মুসলমানদের হৃদয় ভিজিয়ে দিচ্ছে, কিন্তু সেই কান্না থামাতে পারছে না কোনো ঐক্যবদ্ধ শক্তি। শুধু মিছিল, স্লোগান আর বয়কটের ডাক। বাস্তবের রণক্ষেত্রে এর কোনো ওজন নেই। অন্ধকারে আলো, সৌদি পাকিস্তান সামরিক চুক্তি। তবে এবার দৃশ্যপটে এক নতুন মোড়। মুসলিম বিশ্বের 2 গুরুত্বপূর্ণ দেশ সৌদি আরব ও পাকিস্তান স্বাক্ষর করেছে এক ঐতিহাসিক সামরিক চুক্তি। চুক্তিতে স্পষ্ট বলা হয়েছে, একটি দেশের উপর আগ্রাসন মানেই উভয় দেশের উপর আগ্রাসন। অর্থাৎ সৌদি আক্রমণের শিকার হলে পাকিস্তানও লড়বে, পাকিস্তানের মাটিতে হামলা হলে সৌদিও অস্ত্র ধরবে। এই জোট শুধু 2 দেশের নিরাপত্তা নয়, বরং এক নতুন আঞ্চলিক শক্তির জন্ম দিতে পারে। কেন এত তাড়াহুড়ো? বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক সময়ে ইসরায়েল শুধু গাজায় নয়, ইয়েমেন, কাতার, এমনকি অন্য মুসলিম ভূখণ্ডেও আগ্রাসন চালিয়েছে। এই হামলার শঙ্কায় সৌদি ও পাকিস্তানকে ঠেলে দিয়েছে ঘনিষ্ঠতায়। তারা বুঝেছে একা একা লড়াই করলে টিকবে না। বড় কোনো দুর্ঘটনার আগে দরকার একক প্রতিরোধ ব্যবস্থা। টুইস্ট, মুসলিম ন্যাটো। এই চুক্তি থেকে আরও বড় প্রশ্ন জেগেছে, মুসলিম বিশ্ব কি তবে গড়তে যাচ্ছে নিজেদের ন্যাটো? যদি কখনো ইরান, তুরস্ক, মিশর, ইয়েমেন এই দেশগুলো সৌদি পাকিস্তান জোটে যোগ দেয়, তাহলে ছবিটা পাল্টে যাবে। তখন কোনো একটি মুসলিম দেশের উপর হামলা মানেই পুরো মুসলিম বিশ্বের পাল্টা আক্রমণ। ভাবুন তো, 50টিরও বেশি মুসলিম দেশ যদি একই পতাকার নিচে দাঁড়ায়, তবে ইসরায়েল কিংবা ভারত, এমনকি যুক্তরাষ্ট্র সহজে আধিপত্য বিস্তার করতে পারবে না। ইরান, নীরব কিন্তু প্রবল শক্তি। এখানেই এসে নাম উঠে আসে ইরানের। তেহরান বহু আগেই প্রমাণ করেছে, তাদের সামরিক শক্তি কেবল সীমান্তে সীমাবদ্ধ নয়। ক্ষেপণাস্ত্র, ড্রোন আর হিজবুল্লাহ ও হুথির মতো আঞ্চলিক মিত্ররা আজ ইসরায়েল ও আমেরিকার ঘুম কেড়ে নিয়েছে। পাকিস্তান আছে পারমাণবিক শক্তি নিয়ে, সৌদি আছে অর্থনৈতিক সাম্রাজ্য নিয়ে। আর যদি ইরান যোগ দেয়, তবে মুসলিম জোট হয়ে উঠতে পারে পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর সামরিক শক্তি। মধ্যপ্রাচ্যের ধুলো ধোঁয়ায় আঁকা হচ্ছে এক নতুন গল্প। একদিকে ফিলিস্তিনিদের হাহাকার, অন্যদিকে মুসলিম বিশ্বের জাগরণ। সৌদি আরব আর পাকিস্তান হাত মেলাচ্ছে। দূরে বসে ইরান অপেক্ষা করছে কবে আসবে সেই সময়, যখন মুসলিম বিশ্ব ভাঙা ঘর থেকে এক হয়ে দাঁড়াবে। এই মুহূর্তে উত্তর লুকিয়ে আছে ঐক্যে। যদি মুসলিম দেশগুলো সত্যিই একত্রিত হয়, তবে ইতিহাস বদলে যাবে। আতঙ্কে ইসরায়েলের ইতিহাসের ক্যালেন্ডারে এই দিনটি লিখে রাখা যাবে, সবচেয়ে ভয়ঙ্কর 24 ঘন্টা। হঠাৎই যেন মৃত্যু নেমে এলো গাজার রাফা থেকে শুরু করে পশ্চিম তীর জর্ডান সীমান্ত পর্যন্ত। দক্ষিণ গাজার রাফা, ভোরের আধারে অগ্রসর হচ্ছিল ইসরায়েলি বাহিনী। সামনে হামাস পেতে রেখেছিল নীরব মৃত্যু ফাঁদ। মুহূর্তেই বিস্ফোরিত হলো রোড সাইড বোমা, ছিন্ন ভিন্ন হলো আইডিএফের হ্যান্ডি, জ্বলে উঠল আগুন, আর সেখানেই শেষ হলো 4 সেনার জীবন। তাদের মধ্যে একজন অফিসার, 3 জন সৈনিক। সবাই ছিলেন সম্মানিত প্যারাট্রুপার, গলানি কমান্ডো আর কিংবদন্তি সাইরেত মাক্কাল ইউনিটের সদস্য। আরও 3 জন গুরুতর আহত, একজন মৃত্যুর সঙ্গে লড়ছেন। আইডিএফের বিবৃতিতে বলা হলো, রাফা এলাকায় ডেকাল ব্যাটালিয়নের অভিযানকালে 4 সেনা শহীদ হয়েছেন। তারা অফিসার প্রশিক্ষণ স্কুলের সদস্য ছিলেন। দৃশ্যটি ছিল ভয়ঙ্কর। পথ পরিষ্কার করছিল এক আর্মার্ড বুলডোজার, কিন্তু বিস্ফোরণে মুহূর্তেই ছিন্ন ভিন্ন হলো হ্যামভি। এটি ছিল গত 10 দিনে গাজায় প্রথম বড় ক্ষয়ক্ষতি। তবু ইসরায়েলি বাহিনী জানালো, অভিযান থামবে না। রাফার জেনিনা এলাকায় হামাসের ঘাঁটি ধ্বংস করতে তাদের অগ্রযাত্রা চলবে। আইডিএফ প্রধানের দাবি, হামাস বড় পরাজয়ের মুখে, যুদ্ধের সমাপ্তি ঘনিয়ে এসেছে। গিডিয়নের রথ অভিযানে লক্ষ্য হলো জিম্মিদের মুক্তি আর হামাস শাসনের পতন। একই দিনে আরেক মঞ্চে ঘটল ভয়ঙ্কর নাটক। পশ্চিম তীর জর্ডান সীমান্তের অ্যালেনবি ক্রসিং। একজন ট্রাক চালক, যিনি গত 3 মাস ধরে গাজার উদ্দেশ্যে সাহায্য পৌঁছে দিচ্ছিলেন, হঠাৎ পরিণত হলেন আত্মায়ীতে। প্রবেশপথে পৌঁছে হঠাৎই গুলি চালালেন তিনি।
গুলি আটকে গেলে বের করলেন ছুরি, শুরু হলেও ছুরিকাঘাত। মুহূর্তেই লুটিয়ে পড়লেন 2 ইসরায়েলি সেনা। পরে গুলিতে নিহত হন সেই চালক। ইসরায়েলি সেনাবাহিনী জানালো একজন সন্ত্রাসী এলএনবি ক্রসিংয়ে ট্রাক নিয়ে প্রবেশ করে গুলি চালিয়েছে। 2 জন নিহত হয়েছেন। ঘটনার পর জর্ডান বলেছে এটি মানবিক সাহায্য মিশনের জন্য হুমকি। তারা তদন্ত শুরু করেছে। অন্যদিকে ইসরায়েল সঙ্গে সঙ্গে জর্ডান থেকে সাহায্য প্রবেশ বন্ধ করে দিয়েছে। নতুন করে কঠোর নিরাপত্তা যাচাই ছাড়া আর কোনো মানবিক সাহায্য ঢুকবে না। এই ক্রসিং আগেও রক্ত দেখেছে। গত বছর এখানেই জর্ডানীয় এক হামলাকারী 3 ইসরায়েলিকে হত্যা করেছিল। এবারও যেন ইতিহাস পুনরাবৃত্তি হলো। একদিনে 2 মঞ্চ, গাজার রাফা আর পশ্চিম তীরের সীমান্ত। মোট 6 সেনা প্রাণ হারালো। এক পাশে বোমার দহনে পুড়ল, অন্য পাশে ছুরিকাঘাত। আইডিএফের দাবি শেষ বিজয় ঘনিয়ে এসেছে। কিন্তু প্রশ্ন রয়ে গেল, যদি বিজয় এতই ঘনিয়ে আসে তবে কেন প্রতিদিনই সেনা হারাচ্ছে তারা? গাজা হবে কবরস্থান, ইসরায়েলকে হামাসের হুঁশিয়ারি। গাজা সিটির আকাশে ধোঁয়া, রাস্তায় গর্জে ওঠা ট্যাঙ্কের শব্দ। কিন্তু এই যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে হামাস স্পষ্ট জানিয়ে দিল, গাজা হবে তোমাদের কবরস্থান। হামাসের সতর্কবার্তা। হামাসের সশস্ত্র শাখা আল কাসাম ব্রিগেড হিব্রু ভাষায় বিবৃতি দিয়ে বলেছে, ইসরায়েল যদি গাজা সিটিতে আরও অগ্রসর হয় তবে এর মূল্য হবে ভয়াবহ। বন্দীদের ভাগ্য সরাসরি নির্ভর করছে ইসরায়েলের সামরিক পদক্ষেপের ওপর। যোদ্ধারা ইতিমধ্যেই পাড়া মহল্লায় অবস্থান নিয়েছে, মুখোমুখি সংঘর্ষের জন্য প্রস্তুত। এ যেন যুদ্ধক্ষেত্রের ভেতর থেকে আসা মৃত্যুর অঙ্গীকার। 6 সৈন্যের মৃত্যু যুদ্ধের গতি পাল্টে দিল। 18 সেপ্টেম্বর আলাদা ঘটনায় নিহত হল 6 ইসরায়েলি সৈন্য। দক্ষিণ গাজার রাফাতে 4 জন মারা গেলেন বুলডোজার এগোনোর সময় রাস্তার পাশে বোমা বিস্ফোরণে। পশ্চিম তীরের একটি সীমান্ত ক্রসিংয়ে জর্ডানের এক বাসিন্দা গুলি চালিয়ে হত্যা করল আরও 2 সৈন্যকে। এ যেন ইসরায়েলের আক্রমণের মাঝেই একের পর এক টুইস্ট। গাজায় আগুনের বৃষ্টি। ইসরায়েলি বিমান হামলায় 33 জনের মরদেহ একসাথে পৌঁছালো আল শিফা হাসপাতালে। ফোন ইন্টারনেট বন্ধ, মানুষ অন্ধকারে বন্দী। ইসরায়েলের সেনারা ট্যাঙ্ক নিয়ে শহরের কেন্দ্রে ঢুকছে, কিন্তু প্রতিটি গলি যেন এক একটা ফাঁদ। রাফার ধ্বংসস্তূপে লুকানো প্রতিরোধ। সামরিক সংবাদদাতা আভি আশকেনাজি স্বীকার করেছেন, রাফা দখল করার দাবি 2 বার করা হলেও হামাস এখনও ভেতরে সক্রিয়। তারা ধ্বংসস্তূপকে যুদ্ধক্ষেত্রে পরিণত করেছে। 3টি পৃথক গুলিযুদ্ধ, এক মারাত্মক রাস্তার বোমা হামলা, সব মিলিয়ে ইসরায়েলের অপ্রতিরোধ শক্তিকে বারবার আঘাত করছে গেরিলা কৌশল। অক্টোবর থেকে বদলে যাওয়া যুদ্ধ। 2023 সালের অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধের চিত্র ভিন্ন। হামাস চালিয়েছে হঠাৎ আক্রমণ, অপারেশন আল আকসা স্টর্ম। ইসরায়েলের শত শত ট্যাঙ্ক, ড্রোন, সাঁজোয়া যান ধ্বংস হয়েছে। সুড়ঙ্গ নেটওয়ার্ক, অ্যাম্বুশ আর বিস্ফোরক দিয়ে হামাস বদলে দিয়েছে যুদ্ধের নিয়ম। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েল এখন এমন এক ব্যয়বহুল যুদ্ধে আটকে গেছে যার শেষ নেই, নিশ্চিত জয় নেই। ইসরায়েলের ট্যাঙ্ক যখন গাজার রাস্তায় ঢোকে তখন ভেতর থেকে লুকানো প্রতিরোধকারীরা উঠে আসে ছায়ার মতো। বিস্ফোরণ কাঁপিয়ে দেয় ধ্বংসস্তূপ, ধোঁয়ার ভেতর মিলিয়ে যায় যোদ্ধারা। গাজার মানুষ হয়তো ঘর হারাচ্ছে, পরিবার হারাচ্ছে, কিন্তু প্রতিরোধ থামছে না। প্রতিটি ধ্বংসস্তূপ থেকে যেন আবারও জন্ম নিচ্ছে নতুন যোদ্ধা। হামাস শেষ অস্ত্র পর্যন্ত লড়বে, আত্মসমর্পণ করবে না। এই ঘোষণার ভেতরে লুকিয়ে আছে যুদ্ধের আসল টুইস্ট। ইসরায়েল চাইলেও গাজাকে ধ্বংস করে দিতে পারছে না, বরং গাজাই তার কবরস্থানে পরিণত হওয়ার হুমকি দিচ্ছে। এই লড়াই কোথায় গিয়ে থামবে? শান্তির টেবিলে, নাকি গাজার ভাঙা ইট পাথরের ভেতরেই শুরু হবে নতুন এক ইতিহাস? এটাই গাজার যুদ্ধ, যেখানে প্রতিটি গলি এক যুদ্ধক্ষেত্র আর প্রতিটি সৈন্য জানে সামনে হয়তো অপেক্ষা করছে কবরস্থান। তেহরানের নতুন ঘূর্ণিঝড়, ইরান উঠছে দখলদারদের ঘুম হারাম। যুদ্ধ শেষ হয়েছে কয়েক মাস আগে, কিন্তু তার প্রতিধ্বনি এখনো বাজছে তেহরানের আকাশে। ইসরায়েলের সঙ্গে সেই ভয়ঙ্কর সংঘর্ষের পর থেকে ইরান যেন নতুন করে জন্ম নিয়েছে। অতীতের ক্ষতকে শক্তিতে রূপান্তরিত করে তারা এখন দাঁড়িয়েছে আগের চেয়ে আরও শক্তিশালী, আরও ভয়ঙ্কর। ইরানের রাস্তায় এখন গর্জে উঠছে সামরিক কুচকাওয়াজ, ক্ষেপণাস্ত্রের ধাতব ঝলক, আকাশ প্রতিরক্ষার নতুন নকশা আর মোহরার শব্দ যেন ঘোষণা করছে এবার ইরান প্রস্তুত।
মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি, ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান, বুধবার তেহরানে দাঁড়িয়ে এক সতর্কবার্তা দিলেন। তার কণ্ঠ ছিল দৃঢ়, চোখে আগুন। আমাদের প্রতিরক্ষা এখন যুদ্ধ প্রস্তুতির পর্যায়ে পৌঁছেছে। শত্রুরা ভুলেও ইরানের দিকে তাকাতে সাহস পাচ্ছে না। আমেরিকা বা ইসরায়েল কেউই এবার আক্রমণ করার চিন্তা করুক না। এ যেন এক নতুন ইরানের আগমনী সুর, অতীতের ক্ষত বর্তমানের আগুন। 1980 সালে ইরাক ভেবেছিল সহজেই ইরানকে হাঁটু গাড়াতে বাধ্য করবে। সাদ্দাম হোসেনের সেই স্বপ্ন 8 বছরের রক্তক্ষয়ী যুদ্ধে ভেঙে চূর্ণ হয়েছিল। ইরান প্রমাণ করেছিল তাদের মাটি জয় করা যায় না। আর গত জুনের ঘটনাই বা ভুলে যায় কিভাবে? ইসরায়েল যখন হঠাৎ হামলা চালিয়ে ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস করতে চেয়েছিল, তখন তেহরান জবাব দিয়েছিল ক্ষেপণাস্ত্রের বৃষ্টি দিয়ে। শুধু ইসরায়েলই নয়, আমেরিকা যখন পাশে দাঁড়িয়েছিল, তখন তাদের ঘাঁটিও পরিণত হয়েছিল ধ্বংসস্তূপে। শেষমেশ যুদ্ধবিরতিতে ফিরতে বাধ্য হয়েছিল 2 দখলদার শক্তি। নতুন দুর্গ, নতুন হুঁশিয়ারি। এখন ইরান শুধু প্রস্তুত নয়, বরং আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী। তাদের প্রতিরক্ষা খাত নতুন করে সাজানো হয়েছে। আকাশ প্রতিরক্ষা ঢাল এতটাই মজবুত যে শত্রুপক্ষ এখন আক্রমণের আগে শতবার ভাববে। ক্ষেপণাস্ত্র ভাণ্ডার এতটাই সমৃদ্ধ যে আকাশে উঠে শত্রুর বিমান নামানো শুধু সময়ের ব্যাপার। মুসাভি গর্জে উঠলেন, আমাদের সশস্ত্র বাহিনী দেশের স্বাধীনতা, নিরাপত্তা ও সীমান্ত রক্ষায় পুরোপুরি প্রস্তুত। এবার যে কোনো আগ্রাসনের জবাব আমরা দ্বিগুণ শক্তিতে দেব। ইরানের জাগরণ, দখলদারদের আতঙ্ক। ইসরায়েল ও আমেরিকা ভেবেছিল ইরানকে থামিয়ে দেওয়া যাবে, কিন্তু বাস্তব এখন উল্টো। তেহরান জেগে উঠেছে, আরও শক্তিশালী, আরও ভয়ঙ্কর। আকাশে ড্রোন, মাটিতে ক্ষেপণাস্ত্র, সীমান্তে সেনাদের পদশব্দ, সবকিছু মিলে যেন ঘোষণা করছে নতুন এক যুগের সূচনা। বর্তমানে ইরান শুধু একটি দেশ নয়, বরং এক দুর্গ, যেখানে প্রতিটি ইট বসানো আছে প্রতিরোধের ইতিহাস দিয়ে। প্রশ্ন এখন একটাই, কে সেই বোকা যে আবার আগ্রাসনের দুঃসাহস দেখাবে?